রাত পোহালেই ঈদ, শেষ দিনে বাড়ির পথে ছুটছে মানুষ, মহাসড়কে যানবাহনের চাপ নেই, ফাঁকা হয়ে এসেছে রাজধানী। ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল 8:30টায়। টানা ভারী বৃষ্টি না হলে সমস্যা দেখছে না কর্তৃপক্ষ। বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ ভিত্তিহীন, দাবি পরিবহন মালিক শ্রমিকদের। অতিরিক্ত ভাড়ার জন্য দায়ী করলেন টার্মিনালের বাইরের কাউন্টারকে। মার্কিন ইসরায়েলি টার্গেট লক্ষ্য করে তীব্র আক্রমণের হুঁশিয়ারি ইরানি পররাষ্ট্রমন্ত্রীর। হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন যুদ্ধ বিমান, সৌদিতে নিহত প্রবাসীর মরদেহ দেশে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। ঈদ যাত্রার শেষ দিনেও রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের চাপ চোখে পড়ার মতো। দেশের বিভিন্ন গন্তব্যে যেতে সকাল থেকেই হাজারো মানুষ স্টেশনে ভিড় করেন। শিডিউল বিপর্যয়ের কোনো অভিযোগ নেই। কিছুটা ভোগান্তির কথা জানালেও উচ্ছ্বাসের কমতি নেই যাত্রীদের চোখে মুখে। এদিকে অনেকেই ঈদ করতে ঢাকা ছাড়ায় বেশ ফাঁকা হয়ে এসেছে রাজধানী। স্বাচ্ছন্দ্যে চলাচলের সুবিধা হলেও এ সময় বাড়তি নিরাপত্তার ব্যবস্থার তাগিদ নগরবাসীর। বিস্তারিত মহিবুল্লাহ মহিবের রিপোর্টে। শেষ মুহূর্তে বাড়ি ফেরার এই তাড়া রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে। পরিবার পরিজন নিয়ে প্রিয়জনের সাথে ঈদ করার আনন্দ যাত্রীদের চোখে মুখে। ট্রেন যাতে মিস না হয় তাই আগেভাগেই এসেছেন অনেকে। তবে শিডিউল বিপর্যয় ছাড়াই নির্দিষ্ট সময়ের কিছু পরেই ছাড়তে দেখা যায় বিভিন্ন গন্তব্যের ট্রেন। খুব সুন্দর মতনই কাটছে, অনলাইনে টিকিটের সুযোগ সুবিধা অনেক ভালো। আমরা যাওয়ার অনেক সুন্দর মতন সিট পাইছি, ভালো মতনই যাচ্ছি। আমি গাইবান্ধা যাচ্ছি। কেননা বাড়িতে আমার বাবা আর আমার আম্মু, আমার মামা, আমার মামি। বেশ কিছু যাত্রীর চোখে মুখে ছিল ভোগান্তির ছাপ। টিকিট কালোবাজারির অভিযোগ ছিল কারো কারো কাছে। আমরা স্টেশন আইসা টিকিট পাইতেছি না, অথচ তারা অগ্রিম টিকিট কিনে আমাদের কাছে বলতেছে যে আমাদের থেকে নেন, ডাবল দামে, 3 ডাবল দামে, এরকম দামে আপনার টিকিট অনেকে আমাদেরকে সাধতেছে। আমাদের যাইতে কষ্ট হইতেছে, সিট পাচ্ছি না। তা ওই যে সিটে উঠছি, মনে করেন অর্ধেক রাস্তায় যায় কি আমাদের কি সিটের থেকে কি দাঁড়ায় যাইতে হয় নাকি। ভিতরে টিকিট কাউন্টারে গেলাম, ওইখানে একটু ঝামেলা, বিশাল লাইন তো। তারপরে সিট মানে কিছুক্ষণ দেওয়ার পরে এখন সিট অফ করে দিচ্ছে, টিকিট দিতেছে কিন্তু সিট দিতেছে না। না, টিকিটের মূল্য তো ঠিকই আছে, কিন্তু 5টা টিকিট দিয়ে 2টা সিট দিচ্ছে। ঈদের আগের দিন মহাখালী বাস টার্মিনালে শেষ মুহূর্তে ঘরে ফেরা মানুষের ব্যস্ততা লক্ষ্য করা যায়। স্বজনদের সান্নিধ্যে ঈদ উদযাপনের প্রবল ইচ্ছের কাছে হার মানে দীর্ঘযাত্রার নানা ঝক্কি ঝামেলা। আমরা কিশোরগঞ্জ যাবো। টিকিট পাইছি সাথে সাথেই 320 টাকা টিকিট। পরিবারের সবার সাথে ঈদ করবো আর কি। আমার বাবা মা আছেন, আমার ওয়াইফ আছে, বাচ্চা, ওনাদেরকে সবাইকে নিয়ে যাচ্ছি আর কি। আমার দাদি ওখানে ওয়েট করছে। আমরা আর কি কালকে নামাজ পড়তে যাব। শ্বশুর শাশুড়ি আছে, ননদ দেওয়ার আছে, সবার সাথে ঈদ করব। ভালো লাগছে, বাচ্চা কাচ্চারা যাচ্ছে, ওদের স্কুল বন্ধ। এদিকে প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে অসংখ্য মানুষ রাজধানী ছাড়ায় অনেকটাই ফাঁকা ঢাকার রাস্তাঘাট। কিছু সিএনজি ও রিক্সা চলাচল করলেও গণপরিবহনের উপস্থিতি তেমন নেই। সরকারের উচিত একটু নিরাপত্তা, পুলিশ পাহারা বাড়ায় দেওয়ার জন্য। খেপ টেপ নাই, গাড়ি ঘোড়া কম, যানজট কম, খেপ পায় না। সবাই বাড়ি চলে গেছে, যাত্রী নাই, ইনকাম কম। ফাঁকা রাজধানীতে নিরাপত্তা জোরদারে আইন শৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতির প্রত্যাশা নগরবাসীর। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। ঈদযাত্রার শেষ মুহূর্তেও নারীর টানে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ। কমে এসেছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ। সকালে মহাসড়ক দিয়ে ঢাকা থেকে ছেড়ে যায় বেশ কয়েকটি উত্তরবঙ্গগামী গাড়ি, তবে বেশিরভাগ গাড়ির আসন ছিল অনেকাংশেই ফাঁকা। এছাড়া বাস স্টপগুলোতেই নেই যাত্রীদের চাপ। এদিকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের গোড়াই থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় 65 কিলোমিটার সড়কে সার্বিক নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে কাজ করছে জেলা পুলিশের প্রায় 1000 পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঈদ উল ফিতরের নামাজ আদায়ের জন্য জাতীয় ঈদগাহের সব প্রস্তুতি সম্পন্ন। ঈদের প্রধান জামাত হবে সকাল 8:30টায়। টানা ভারী বৃষ্টি না হলে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে কোনো সমস্যা হবে না বলে আশা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের। দুপুরে এক দফা ভারী বৃষ্টিপাতের সময় ঈদগাহ ময়দান ঘুরে দেখা গেছে ত্রিপল টানানো থাকায় বৃষ্টির পানি নিচে পড়ছে না।
শামিয়ানা এবং পিপল টানানো হলেও কিছু গ্যাপ থাকায় সেখান দিয়ে পানি নিচে পড়ছে। ড্রেনেজ ব্যবস্থা থাকায় পানি চলে যাচ্ছে। মাঠে থাকা সিটি কর্পোরেশনের লোকজন জানান তারা ঘুরে ঘুরে দেখছেন কোথাও পানি লিক করছে কিনা। যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে পানি পড়ে জামাতের সমস্যা হবে না বলে আশাবাদী তারা। কালবৈশাখী ঝড়ে শামিয়ানা এবং ত্রিপল উড়িয়ে না নিলে ঈদ জামাতে সমস্যা হবে না বলে জানালেন ঈদগাহ মাঠে কাজ করা সিটি কর্পোরেশন এবং গণপূর্তের লোকজন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঈদগাহে জামাত করা না গেলে সকাল 9টায় বাইতুল মুকাররম মসজিদে হবে ঈদের প্রধান জামাত। ঈদের দিন দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি, শিলাবৃষ্টি হতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় ঈদের দিন বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। পরবর্তী 2-3 দিনও আবহাওয়া বিরূপ থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। টার্মিনালের বাইরে অবৈধভাবে গজিয়ে ওঠা কাউন্টারকেই অতিরিক্ত বাস ভাড়া আদায়ের জন্য দায়ী করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদের নেতারা। অবৈধ কাউন্টারগুলো কারা চালাচ্ছে এমন প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারেনি কেউ। তবে এমন অবৈধ কাউন্টার উচ্ছেদে সরকারের সহায়তা চেয়েছেন তারা। রাজধানীর রমনায় সংগঠনটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন। সংগঠনের মহাসচিব মোহাম্মদ সাইফুল আলম বলেন, এ ঈদে কিছু কিছু জায়গায় অতিরিক্ত ভাড়া আদায় হলেও এর পরিমাণ ছিল খুব সামান্য। তবে যাত্রী কল্যাণ সমিতির 148 কোটি টাকা বাড়তি ভাড়া আদায়ের তথ্যকে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেছেন তারা। আগামী 48 ঘন্টার মধ্যে এমন বক্তব্যের বিপরীতে যথাযথ প্রমাণ উপস্থাপনেরও আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। কথিত যাত্রী কল্যাণ সমিতির নামে জনৈক মোহাম্মদ মোজাম্মেল হক ঈদ যাত্রায় বাসে 148 কোটি টাকা বাড়তি ভাড়া আদায় বলে একটি অসত্য বিবৃতি প্রদান করেছেন। আমরা এই অসৎ উদ্দেশ্য প্রণোদিত কাল্পনিক এবং অবাস্তব বক্তব্য দিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করার এই বক্তব্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আগামী 48 ঘন্টার মধ্যে জনৈক মোহাম্মদ মোজাম্মেল হককে আমাদের মালিক, শ্রমিক এবং দেশবাসীর নিকট তার উপরোক্ত ভিত্তিহীন বক্তব্যের যথাযথ প্রমাণাদি উপস্থাপন করার আহ্বান জানাচ্ছি। প্রায় 200 কাউন্টার আছে। এই 200 কাউন্টারের মধ্যে তার মধ্যে অন্তত 150 কাউন্টার অবৈধ কাউন্টার। ঈদকে কেন্দ্র করে টেবিল নিয়ে বসছে, যাত্রীদের একটা চাপ আছে, তাদের কাছে ভাসমান টিকিট বিক্রি করতেছে। এর দায়িত্বটা কে বহন করবে? তারপরেও এই অভিযোগের প্রেক্ষিতে তাদেরকে আমরা ধরছি এবং তাদের কাছে টাকাটা বেশি নিতে টাকাগুলো আমরা ফেরত দিয়েছি। যারা এই কাজটা করতেছে তারা পরিবহন মালিক এবং শ্রমিক কারোর সঙ্গে সম্পৃক্ত না। ইরানের জ্বালানি অবকাঠামোকে আবারও লক্ষ্যবস্তু করলে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের জ্বালানি স্থাপনায় ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। দেশটির গত দিনের হামলায় কাতারের এলএনজি রপ্তানি অবকাঠামোর প্রায় 17% ক্ষতিগ্রস্ত হয়েছে। পুনরায় রপ্তানি শুরু করতে 3 থেকে 5 বছর সময় লাগবে। আজও ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে চলছে ইরানের মিসাইল ও ড্রোন হামলা। যুদ্ধ আরও দীর্ঘায়িত করতে কংগ্রেসের কাছে $200 বিলিয়ন চেয়েছে ট্রাম্প প্রশাসন। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে আর কোনো হামলা মেনে নেবে না ইরান। এরপরও তেহরানের জ্বালানি স্থাপনা লক্ষ্য করে ইসরায়েল বা যুক্তরাষ্ট্র হামলা চালালে তার পরিণতি হবে ভয়ঙ্কর। বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এই হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান তার সর্বোচ্চ সক্ষমতা দিয়ে কোনো হামলা চালায়নি, ভবিষ্যতে আর সংযম দেখানো হবে না বলে সতর্ক করেন তিনি। বৃহস্পতিবার ভোরে কাতারের অন্যতম বড় গ্যাস ক্ষেত্র রাস লাফানে হামলা চালায় ইরান। এতে কাতারের এলএনজি রপ্তানি অবকাঠামোর প্রায় 17% ক্ষতিগ্রস্ত হয়েছে, যা পুনরায় সচল করতে 3 থেকে 5 বছর সময় লেগে যেতে পারে।
ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে অব্যাহত আছে ইরানের মিসাইল ও ড্রোন হামলা। তেল আবিবে কয়েক দফায় ড্রোন হামলা চালায় তেহরান। এমনকি ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয়ে ড্রোন হামলার দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড সদস্যরা। এছাড়া ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান F-35। হামলা হয়েছে ইরাক, জর্ডান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মার্কিন ঘাঁটিতে। বেশ কিছু ড্রোন ভূপাতিত করার দাবি তুলেছে দেশগুলো। ইরান ও লেবাননের বিভিন্ন শহরে হামলা জোরদার করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত লেবাননে হত্যা করা হয়েছে 1000-এর বেশি বাসিন্দাকে এবং ইরানে হত্যা করা হয়েছে প্রায় 1500 নাগরিককে। খুব শিগগিরই ইরান যুদ্ধের ইতি টানছে না যুক্তরাষ্ট্র। যুদ্ধ আরও দীর্ঘায়িত করতে কংগ্রেসের কাছে $200 বিলিয়ন চেয়েছে ট্রাম্প প্রশাসন। যুদ্ধ শেষ হওয়ার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, ফিরতে চাইলে যুদ্ধ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে আটকে পড়া প্রবাসীদের বিশেষ ব্যবস্থায় দেশে আনার ব্যবস্থা করবে সরকার। সৌদি আরবের আল খারাজ এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফ হোসেনের লাশ দেশে আনা হয়েছে। বাংলাদেশ সময় সকাল 10:45 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে তার মরদেহ বহনকারী ফ্লাইট। বিমানবন্দরে মরদেহ গ্রহণের সময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। পরে আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের জানান, মোশাররফ সহ এ পর্যন্ত মৃত 5 বাংলাদেশির পরিবারের পুনর্বাসন সহযোগিতা সহ সন্তানদের দায়িত্ব নেবে সরকার। এছাড়া আটকে পড়াদের সম্ভাব্য সব ধরনের সহায়তা এবং চাকুরি হারানো প্রবাসীদের বিশেষভাবে তদারকি করতে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন বলেও জানান মন্ত্রী। নিহত মোশাররফ হোসেনের বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলার কীর্তনখোলা গ্রামে। বাবার নাম মোহাম্মদ সুরতজ আলী। এবং নিহত হয়েছেন আমাদের এই পর্যন্ত আমরা জামাতুল বিদা। আজকে আমরা আমাদের প্রবাসে এই মধ্যপ্রাচ্যের যুদ্ধে ইরাকে আমাদের যে ভাইটি ইন্তেকাল করেছেন তার লাশটা আমরা এখন রিসিভ করেছি। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে আমরা এখানে আসছি। আমরা এই যুদ্ধকালীন সময়ে সব সময় প্রবাসীদের পাশে ছিলাম, আমরা প্রবাসীদের পাশে আছি এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ সবসময় আমরা তাদের পাশেই থাকব। এবং এই যে মৃতদেহ যে পরিবার, এই পরিবারের আর্থিক সহযোগিতা সহ তাদের এই কোম্পানির যে খরচ সেটা আমরা অফিসিয়ালি আমরা ব্যবস্থা করে দেব এবং তার পরিবারের বাচ্চাদের লেখাপড়ার জন্য আমরা দায়িত্বভার নিয়েছি। ভোলার মেঘনা নদীতে স্পিড বোট ডুবে পুলিশ সদস্য নিখোঁজের 20 ঘণ্টা পরেও মেলেনি সন্ধান। বুধবার সন্ধ্যার পর লালমোহন উপজেলার মঙ্গল শিকদার লঞ্চঘাট এলাকায় এই দুর্ঘটনা হয়। জেলা মৎস্য কর্মকর্তা জানান, ইলিশের প্রজনন মৌসুমে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে 2 মাসের নিষেধাজ্ঞা চলায় তা বাস্তবায়ন করতে মৎস্য বিভাগ ও পুলিশের 7 সদস্যের একটি দল স্পিডবোট করে অভিযানে যাচ্ছিলেন। তীব্র স্রোতের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে স্পিডবোটটি ঘাটে নোঙর করা একটি লঞ্চের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। স্থানীয়দের সহায়তায় 6 জনকে উদ্ধার করা সম্ভব হলেও পুলিশ কনস্টেবল ফখরুল ইসলাম নিখোঁজ হন। কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের পাশাপাশি বরিশাল ও খুলনার ডুবুরি দল তাকে উদ্ধারে কাজ করছে বলে জানিয়েছেন লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। স্বজনদের অভিযোগ, অসুস্থ থাকা সত্ত্বেও নিরাপত্তা সরঞ্জাম ছাড়া ফখরুলকে অভিযানে পাঠানো হয়েছিল। ফরিদপুরের ভাঙায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মধ্যরাতে টর্চ লাইট জ্বালিয়ে 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে আহত হয়েছে উভয় পক্ষের অন্তত 10 জন। স্থানীয়রা জানান, গোপীনাথপুর গ্রামের ইসমাইল মুন্সি ও চুন্নু মিয়ার সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার রাত 9টার দিকে চুন্নু মিয়ার ছেলে ইব্রাহিম ও ইসমাইল মুন্সির ছেলে ফুয়াদের সাথে চা খাওয়া নিয়ে ঝগড়া হয়। এ ঘটনার জেরে রাত 12টার দিকে 2 দল গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে স্থানীয় মাতব্বরদের সহায়তায় সংঘাত বন্ধ হয়। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। রাত পোহালেই ঈদ, শেষ দিনে বাড়ির পথে ছুটছে মানুষ। মহাসড়কে যানবাহনের চাপ নেই, ফাঁকা হয়ে এসেছে রাজধানী। ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। প্রধান জামাত সকাল 8:30টায়। টানা ভারী বৃষ্টি না হলে সমস্যা দেখছে না কর্তৃপক্ষ। বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ ভিত্তিহীন, দাবি পরিবহন মালিক শ্রমিকদের। অতিরিক্ত ভাড়ার জন্য দায়ী করলেন টার্মিনালের বাইরের কাউন্টারকে।
মার্কিন ইসরায়েলি টার্গেট লক্ষ্য করে তীব্র আক্রমণের হুঁশিয়ারি ইরানি পররাষ্ট্রমন্ত্রী। হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন যুদ্ধবিমান, সৌদিতে নিহত প্রবাসীর মরদেহ দেশে। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।